আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। অমর একুশে বইমেলার স্টলে মব হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা বাংলাদেশি নাগরিকদের অধিকার ও দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন। এমন অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সংস্কৃতি চর্চাকে ক্ষুণ্ণ করে। পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে এক বিবৃতিতে। এর আগে সোমবার সন্ধ্যায় একদল ব্যক্তি বইমেলার সব্যসাচী স্টলে গিয়ে হট্টগোল করেন। ওই স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন। স্টলে থাকা ব্যক্তিরা প্রতিবাদ করলে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগানের মধ্যে স্টলের ওই ব্যক্তিও পাল্টা স্লোগান দেন। গেল 15 বছরে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরাতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। টাস্কফোর্সের কর্মকাণ্ড একই তিমিরে ঘুরপাক। বিশেষজ্ঞরা বলছেন, গভর্নর ব্যাংক খাতের সংস্কারে যতটা সরব, পাচারের অর্থ ফেরাতে ততটাই নীরব। দুদক সহ কিছু সংস্থা কাজ করলেও সুখবরের পাতা এখনও ফাঁকা। অর্থ পাচার নিয়ে মনিরুল ইসলামের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। পলাতক সরকারের এক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অর্থ পাচার করেছেন 8.5 কোটি টাকা, আর এস আলম গ্রুপ সহ 3 ব্যাংক চ্যানেলে নানান কৌশলে পাচার করেছে 1,13,000 কোটি টাকা। বিদেশে অর্থ পাচারের তথ্যপাত্য বিশ্লেষণ করছে দুদক, সিআইডি, বিএফআইইউ সহ কয়েকটি সংস্থা। ইতিমধ্যেই তারা জড়িতদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব তলব, সন্দেহজনক লেনদেন পর্যালোচনা সহ গঠন করেছে টাস্কফোর্স। যদিও এখনো কাজের কাজ হয়নি কিছুই। রাজনৈতিক ক্ষমতা এবং প্রভাব বিস্তার করেই তারা এই কাজগুলো করেছেন। সুতরাং রাজনৈতিক দলগুলোকে কিন্তু এক ধরনের কমিটমেন্টে আসতে হবে যে তারা ক্ষমতায় আসলে কোনো ধরনের অন্যায়, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতিকে তারা প্রশ্রয় দিবেন না। যদিও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খুব চটজলদি বলে ফেলে যে সকল অপরাধ অনিয়মের ক্ষেত্রে তারা জিরো টলারেন্সে থাকবে। জিরো টলারেন্স শুধু মুখে বললে হবে না, এটা কাজে দেখাতে হবে। পাচারকৃত অর্থ ফেরাতে সাধারণত 5টি ধাপ অনুসরণ করা হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে অভিযুক্তের সন্ধান, তারপর ব্যাংক হিসাব জব্দ, পরের ধাপ নিরপেক্ষ তদন্ত, এরপর বিচার প্রক্রিয়া শেষে 5ম ধাপে আদায় করা হয় পাচারের অর্থ। বড় রকমের তারল্য ঘাটতি তৈরি করা হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সেগুলোর কি হবে? তো দেখা গেল যে একটা শিল্প গোষ্ঠী আসলে এই যে পুরো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খালি করে দিয়েছে। তো তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হলো? তার যে শিল্প গোষ্ঠী, তার মধ্যে অর্ধেকেরই কোনো অস্তিত্ব নেই। তো সেগুলো নিয়ে প্রচুর ঋণ নেওয়া হয়েছে। তো এখন এই গভর্নরের তো মূল দায়িত্ব হচ্ছে যে এই জায়গাতে আসলে প্রশাসন নিয়ে আসা এবং এই ব্যবস্থা গ্রহণ করা। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলছেন, এমন নজিরবিহীন লুটপাটের কারণেই দেশের অর্থনীতি এগোতে পারছে না। তবে প্রাথমিক কাজটা সাফল্যের সঙ্গে শেষ করতে পারলে ফেরত আনার একটা পথ খুলে যাবে। 100 কোটি 200 কোটি টাকা ফেরত নিয়ে আসতো, তাও একটা কথা ছিল যে না, উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংক সম্পর্কে যে মানুষের মধ্যে আস্থা, সেটা কিন্তু আসতো ফেরত। তো সেটাও হচ্ছে না। আমি মনে করি যে এই জায়গাটা খুব দ্রুত একটা কর্মপরিকল্পনা দরকার, যে কিভাবে টাকাটা লুট হয়ে গেল, যে খেলাপি হয়ে গেছে, যে তাদের কাছ থেকে কিভাবে টাকাটা উদ্ধার করা যাবে। অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলছেন, আর্থিক খাতের অপরাধ মানুষ খুন করার চেয়েও বড় অপরাধ, কেননা এতে গোটা একটা জাতির অধিকার থাকে। আর্থিক কাঠামো যদি এইভাবে চলতে থাকে, তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সাধারণ মানুষের জীবনে অর্থের প্রভাবটা তখন নানা কেন্দ্রিক বিপর্যয় সৃষ্টি করে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে যারা জড়িত, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ বাংলাদেশ এটা খুব সস্তা কথা হয়ে দাঁড়িয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে পাচারের টাকা ফেরত আনার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ের পলেস্তরা খসে পড়ছে, দেয়াল, এমনকি দরজা জানালার অবস্থাও বেহাল। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংস্কার কাজ চলছে, অচিরেই এই সমস্যার সমাধান হবে। রুহুল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বিল্ডিংয়ের এমন দৃশ্য দেখে পরিত্যক্ত কোনো ভবন মনে হলেও এটি আসলে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়। 13 একর জমিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা 1700। 1909 সালে ব্রিটিশ সরকার কর্তৃক এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরে 1972 সালে নির্মাণ করা হয় দোতলা ভবন। 50 বছরের পুরনো এই ভবনটি সর্বত্র ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে।
বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে বিধ্বস্ত ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এই অবস্থায় সন্তানকে স্কুলে পাঠিয়ে অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়। শিক্ষক কর্মচারীদের মুখে একই শঙ্কার কথা। যখন ক্লাস নেই তখন দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আতঙ্কে থাকে যে উপর থেকে ওই ভেঙে পড়ে, জরাজীর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। লাস্টে যে কোনো সময় আমাদের মাথায় ভেঙে পড়তে পারে, তারপরে আমাদের দরজা অত ভালো না। সবসময় আমরা ভয় থাকি কিভাবে কখন দরজা জানলা ভেঙে পড়ে। কোনো উন্নতি নাই, কোনো জায়গা দিয়ে ভবন ভেঙে পড়তে আছে এবং খুবই খারাপ অবস্থা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, ক্লাস চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। এখানে শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে শিক্ষকরা যখন ক্লাসে পাঠদান করতে যান, শিক্ষক এবং আমার শিক্ষার্থী সবাই আতঙ্কগ্রস্ত থাকেন যে কখন কোন দুর্ঘটনা ঘটে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা বললেন, বিদ্যালয় ভবনটি একাংশের সংস্কার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে সমস্যার অনেকটাই সমাধান হবে। বর্তমানে একটি মেরামত কাজ চলমান রয়েছে। এই কাজটি শেষ হলে ভবনের একটি অংশে মেরামত সংস্কার কাজ শেষ হবে এবং প্রতি বছর বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে বাকি অংশ মেরামত সংস্কার কাজ আমরা সমাপ্ত করতে পারব। দ্রুত সংস্কার কাজ শেষ করে শিক্ষক, ছাত্রছাত্রী সহ অভিভাবকদের দুশ্চিন্তা মুক্ত করে পড়ালেখার গতি ফিরিয়ে আনবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দিনাজপুরের বোচাগঞ্জে 7 বছর আগে বন্যায় ভেঙে যাওয়া তুলাই খালের উপর সেতুটি এখনও পুনর্নির্মাণ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে 5 গ্রামের কয়েক হাজার মানুষ। বিকল্প পথে 8 কিলোমিটার ঘুরে শহরে যাতায়াত করছেন তারা। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও সেতুটির পুনর্নির্মাণের কাজ এগোয়নি। এদিকে এলজিইডি প্রকৌশলী বলছে, নির্মাণ প্রকল্পের অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার 4 নং আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রামে তুলাই খালের উপরের সেতুটি 2017 সালের বন্যায় ভেঙে যায়। ব্রিজটি আজও পুনর্নির্মাণ করা হয়নি। সেই সময় থেকেই বড়ুয়া, মালগাঁও, নেহালগাঁও, বিষ্টপুর, বড়গাঁও গ্রামের সাথে শহর এবং উপজেলার প্রধান সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যে কারণে প্রায় 8 কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করার পাশাপাশি স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণে। 17 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত মানে 7 বছর আমাদের যাতায়াত বন্ধ। অবস্থা খারাপ, যাওয়া করা যায় না, যাওয়া নিয়ে অসম্ভব। একটা রোগী হইলেও অনেক দূর থেকে যেতে হয়। এই পাশ থেকে এই পাশে যাওয়ার কোনো যোগাযোগ মানে সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব অনুরোধ যাতে তাড়াতাড়ি হয় কাজ। বড় গ্রামের ভেঙে যাওয়া ব্রিজটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রকল্পের অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলে জানালেন এই কর্মকর্তা। এই প্রকল্পে আমাদের সার্ভে হয়েছে এবং রংপুর ডিভিশন প্রকল্প থেকেও এটার সয়েল টেস্ট এবং টপোগ্রাফিক সার্ভে করা ছিল। আমরা আশা করছি যে কোনো একটা ডিপিপিতে এটা পাস হয়ে গেলে এই ব্রিজটা নির্মাণ কাজ করা যাবে। 5 গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করে গ্রামবাসীদের চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরে অন্যান্য সবজির পাশাপাশি চাষ হচ্ছে স্কোয়াশ। উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজি খেতে সুস্বাদু। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এখানকার স্কোয়াশ যাচ্ছে বিভিন্ন জেলায়। এই সবজির চাষে কৃষকের আগ্রহ বাড়লেও দাম কম পাওয়ার অভিযোগ রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকেও চাষিদের সব ধরনের পরামর্শ ও সহায়তা করা হচ্ছে। জুবাইল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন শর্মা। সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্ন স্থানে কৃষকদের ব্যক্তিগত উদ্যোগে নতুন করে চাষ করা হয়েছে বিদেশি সবজি স্কোয়াশ। দেখতে অনেকটা শশার মতো স্কোয়াশের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে এর চাহিদা। তবে কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো দাম পাচ্ছেন না তারা। গত বছরের তুলনায় এবছর বাজার মূল্য কম হওয়ায় হতাশও তারা। 2 বিঘার মতন আবাদ করছি, খরচ মোটামুটি 60,000 টাকার মতন খরচ। ফলন মোটামুটি ভালো পাইছি, খারাপ পাইনি। হ্যাঁ, কিন্তু দামে কিছুই হইতেছে না। মোটামুটি যেরকম দাম তাতে আমাদের কিছুই পোষাইতেছে না। 5 টাকা, 6 টাকা, 7 টাকা। গত বছর ভালো, আল্লাহ বর্তলে ভালোই হয়েছিল। আমি কোষ আর চাষ করছি 1 বিঘে, আর আমার গ্রামে অনেক 100 বিঘে বোনা হয়েছে,
কিন্তু এই বছর ফলনও কম, এদিকে দামেও কম। এবার ফসল বুঝছেন যে টাকা দিয়ে আমরা বুনেছি টাকার দাম উঠতেছে না। তবে ভালো ফলনে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগের এ কর্মকর্তা। ৭৫ বিঘার মতো এরকম আমাদের স্কোয়াশ চাষ হয়েছে, তার মধ্যে আমাদের শাহজাদপুরে বেশি হচ্ছে। বিশেষ করে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নে চরধনাই নদীর তীরে এটা আসলে খুব লাভজনক ফসল। এটা বাণিজ্যিকভাবে এটা সম্প্রসারণের জন্য আমরা চেষ্টা করছি। চলতি মৌসুমে জেলায় ৭৫ বিঘা জমিতে স্কোয়াশের চাষ হয়েছে। এর থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১০ থেকে ১১৫ মেট্রিক টন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। মাঘের শেষ দিকে এসে উত্তরাঞ্চলে ফের কিছুটা শীতের তীব্রতা দেখা যাচ্ছে। সকাল থেকে কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলা, আর তাতেই অনুভূত হচ্ছে শীত। এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শীতের আরো খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, আজ দিনাজপুরের শীত পরিস্থিতি কেমন দেখছেন? কিছুটা এখন কিন্তু তেমন নেই, তবে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমার পিছনে হয়তো আপনি দেখছেন যে সূর্য উঠছে, মানে এর আগে গত ২-১ দিন ধরে কিন্তু সূর্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কয়েকদিন আগে কিন্তু আমরা সূর্যের দেখা পাইনি। আমি খোঁজ নিয়ে দেখছি যে আসলে আমাদের নিম্ন আয়ের যে শ্রেণীর যে একটু দুর্ভোগ বা কষ্ট ছিল, এখন কিন্তু তেমন এই কষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখেন যে আসলে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। তো এখানে কিন্তু তেমন কিন্তু লোক সমাগম কিন্তু তেমন নেই। তো আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে যদি কৃষকদের, যেহেতু এই এলাকাটি কৃষি এলাকা, এই এলাকায় কিন্তু মূলত কৃষি ধান লাগার জন্য এখন ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু কৃষকরা সকালবেলা কিন্তু তাদেরকে শ্রম দিতে হয়, যাইতে হয়। এ কারণে কিন্তু একটু কৃষকরা একটু মনে করছেন যে শীত যেটা আছে সেটা নিয়ে আমাদের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। আমি কিন্তু হাসপাতালে খোঁজ নিয়ে দেখছি যে এখন এই যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রা কিন্তু তেমন কিন্তু রোগী কিন্তু ভর্তি হচ্ছে না। তো আমি আবহাওয়া দপ্তরের সাথে আমি কথা বলেছি, তিনারা আমাকে যেমনটি বলেছেন যে প্রতিদিন কিন্তু এখন তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তির দিকে। তো আমি আজকে যে সর্বশেষ তাপমাত্রা দিনাজপুরে যেটি রেকর্ড করা হয়েছে, এটি হলো 12.1 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের যে আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 91%, আর বাতাসের যে গতিবেগ সেটি ঘন্টায় 2 কিলোমিটার বেগে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো আপনি সব মিলিয়ে দেখেন যে আসলে তেমন কোনো দিনে কিন্তু তাপমাত্রা কিন্তু সেরকম নাই, এবং রাতে কিছুটা তাপমাত্রা কমে আসে। তো এই ছিল আমার কাছে আরিফ সর্বশেষ দিনাজপুর থেকে। আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের খবর। বৈশ্বিক নিন্দা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা দখলে আবারও নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন গাজা কিনে নিতে এবং এর মালিকানা পেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করে সেখানে আর ফিলিস্তিনিদের ফিরতে দেবেন না বলেও হুমকি দেন ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। কয়েকদিন আগে ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি গাজা কিনে নিতে চান এবং গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান। এই নিয়ে বৈশ্বিক নিন্দা ও সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এসবের তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা দখলে নিজের শক্ত অবস্থানের কথা জানান ট্রাম্প। রোববার ন্যাশনাল ফুটবল লিগের সুপার বোল চ্যাম্পিয়নশিপ দেখতে নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ারফোর্স 1 উড়োজাহাজে সাংবাদিকদের বলেন গাজা কিনে নিতে এবং এর মালিকানা পেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কিছু ফিলিস্তিনি শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার সম্ভাবনার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত আছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করে সেখানে আর ফিলিস্তিনিদের ফিরতে দেবেন না বলেও হুমকি দেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনিদের জন্য আরও ভালো আবাসন থাকবে, তবে সেটি গাজার বাহিরে। গাজা দখলে ট্রাম্পের ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির গাজা প্রধান খলিল আল হাইয়া বলেন, গাজা নিয়ে পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হবে। এছাড়া হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল রাকশ ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শিরোনামগুলো আরো একবার। একুশে বইমেলার স্টলে মব হামলার নিন্দা প্রধান উপদেষ্টার, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ। ঢাকঢোল থাকলেও পাচার হওয়া অর্থ ফেরাতে দৃশ্যমান অগ্রগতি শূন্যের কোটায়, টাস্কফোর্সকে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা। দিনাজপুরে 7 বছরেও পুনর্নির্মাণ হয়নি ভেঙে যাওয়া সেতু। এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কোয়াশ চাষে ঝুঁকছেন চাষিরা। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে দূর দূরান্তে, দাম কম পাওয়ার অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।